বাংলার যুবসাথী প্রকল্প, চারিদিকে শুধু একটাই খবর, যুবসাথীর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া। আপনারা সকলেই জানেন, কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পরে বাংলার যত বেকার যুবক যুবতীরা আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন স্কিম লঞ্চ করেন প্রতি মাসে 1500 টাকা ভাতা দেওয়ার জন্য। সেটি হচ্ছে যুবসাথী প্রকল্প। আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমাও করে দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন, আপনি ফর্ম ফিল আপ করার সময় এই 8টি ভুল যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সংক্রান্ত আলোচনা করতে চলেছি যে কোন কোন ভুলের কারণে আপনার টাকা ঢুকবে না, বা ইতিমধ্যেই যারা আবেদন করেছেন বা পরবর্তীতে যারা আবেদন করবেন তারা এই 8টি ভুল এড়িয়ে যদি চলেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে। তাই কোন কোন কারণে টাকা না ঢোকার আপনাদের সম্ভাবনা আছে সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। আপনি যদি ফর্ম ফিল আপ ইতিমধ্যেই না করে থাকেন তাহলে কিন্তু এই ভুলগুলি করা থেকে বিরত থাকবেন, আপনাদেরকে অনুরোধ করছি। এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। সুধীপ্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন, হেডলাইনে বলছে যুবসাথী প্রকল্পে আবেদন, কোন কোন ক্ষেত্রে বাতিল হতে পারে ফর্ম, আগে জেনে নিন। দেখুন প্রতিবেদনের ভেতরে কি বলছে। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন করার আগে প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে আবেদনপত্র বাতিল হতে পারে অথবা ভাতার অর্থ প্রাপ্যতা স্থগিত হতে পারে। আবেদন করার আগে নিচের বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন। দেখুন, বয়স সংক্রান্ত শর্ত। এখানে প্রথম পয়েন্টে দেখুন বলছে বয়স সংক্রান্ত শর্ত। যাদের বয়স, ভালো করে বুঝবেন, যাদের বয়স 21 বছরের নিচে তাদের আবেদনপত্র কিন্তু বাতিল হতে পারে। যাদের বয়স 40 বছরের বেশি তারাও এই প্রকল্পের জন্য কিন্তু অযোগ্য। তো এই ক্ষেত্রে আবেদন করলে ফর্ম কিন্তু আপনাদের বাতিল হয়ে যাবে। পরবর্তী পয়েন্টে কি বলছে দেখে নিন। দেখুন, শিক্ষাগত যোগ্যতা। শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেই কিন্তু চলবে না, ভালো করে বুঝবেন। শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেই চলবে না। মাধ্যমিক পাসের সার্টিফিকেট না থাকলে আবেদনপত্রটি কিন্তু বাতিল হতে পারে। তাই মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট ওইটি অবশ্যই কিন্তু আপনারা জমা করবেন। কর্মস্থান সংক্রান্ত শর্ত। আবেদনকারী যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরিতে নিযুক্ত থাকেন তাহলে তার আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যে স্থায়ী বা অস্থায়ী কোনো চাকরি করছেন কোনো সরকারি বা বেসরকারি সংস্থায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। পরবর্তী পয়েন্ট দেখুন কি বলছে। যাদের নাম ইপিএফও তে নিবন্ধিত এবং এমপ্লয়েজ প্রাইভেট ফান্ডে অন্তর্ভুক্ত যাদের নাম, ভালো করে বুঝবেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। এ পরবর্তী পয়েন্ট দেখুন, আবাসিক শর্ত। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি বিদেশের বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু হবে না, অন্যথায় আবেদনপত্র গ্রহণযোগ্য কিন্তু হবে না। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নির্দেশ। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী নিজের নামে একক অর্থাৎ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জমা দিতে হবে, যেহেতু প্রথম পাতা জমা দিতে বলছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে আবেদনপত্র কিন্তু বাতিল হতে পারে বা ভাতার অর্থ জমা নাও পড়তে পারে। লাস্ট পৃষ্ঠায় বলছে আবেদন করার আগে উপরোক্ত শর্তগুলি ভালোভাবে যাচাই করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। নির্ভুল তথ্য ও সঠিক নথি জমা দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা কমবে এবং প্রার্থীরা সহজেই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ওপরের যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হলো সেই পয়েন্টগুলো যদি আপনাদের অসুবিধার হয়ে থাকে বা আপনার সাথে যদি এগুলো হয়ে থাকে, আপনি যদি কোনো সরকারি সংস্থায় কর্মরত থাকেন বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকেন বা এজ যেটা লিমিট ওখানে মেনশন আছে, এই সবের অন্তর্ভুক্ত হলে কিন্তু আপনি টাকা পাবেন না। তাই জমা দেওয়ার আগে এগুলো ভালো করে যাচাই করে নেবেন, এই কামনা রাখি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে সরকারি যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।